আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশকে বিশ্ব সম্মানের চোখে দেখে, সেখানে রক্ত ঝরা ও প্রাণহানি কাম্য নয় বলেন প্রধানমন্ত্রী। চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান। আজ থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক ব্যবহারে কোনো বিধি নিষেধ নেই জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। স্বাভাবিক হবে ইন্টারনেটের গতিও। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও পরিবারের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। আজ থেকে স্বাভাবিক সময়ে চলছে সরকারি বেসরকারি অফিস। রাজধানীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। এবং আবেদনের প্রেক্ষিতে অবসরে পাঠানো হয়েছে ছাগলকাণ্ডে বিতর্কিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে। প্রজ্ঞাপন জারি। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদ যাচ্ছে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার পরও এমন সহিংসতার কোনো কারণ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন যে বাংলাদেশকে বিশ্ব এখন সম্মানের চোখে দেখে, সেখানে রক্ত ঝরা ও প্রাণহানি কাম্য নয়। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অশ্রুসিক্ত নয়নের সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আন্দোলন সহিংসতায় কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ভর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিবাদে দেশ জুড়ে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হয় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। খোদ বঙ্গবন্ধু কন্যাও মাছ চাষি হিসেবে গ্রহণ করেন বিশেষ সম্মাননা স্মারক। মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহে বহুমুখী সুবিধার সঙ্গে যুক্ত হল স্মার্ট কার্ড। সাম্প্রতিক সহিংস ঘটনায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কন্যা। তাগিদ দেন কোটা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করল তা জানার। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে দেশ পিছিয়ে নেবার চক্রান্তের নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান। তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষক ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের।
ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণ করা গেলেও হারানো প্রাণ ফেরত পাওয়া যাবে না বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজ থেকে দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর ফলে বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতোই নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে। এছাড়া স্বাভাবিক হবে ইন্টারনেটের গতিও। দুপুরে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এর আগে সকালে মেটার সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত শিশু আব্দুল আহাদ, রিয়া গুপ্তা, শাফকাত সামির ও নাইমা সুলতানার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। সকালে আইনজীবী তৈমুর আলম খন্দকার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে শিশুদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানানো হয়। এদিকে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আদেশ আজ হচ্ছে না। বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এ নিয়ে শুনানি বা আদেশ কোনোটিই আজ হবে না বলে জানানো হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরেছে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি। আজ থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 23 জুলাই ছুটি বর্ধিত করা হয়। 24 জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। এদিকে আজ থেকে আরও শিথিল হয়েছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দর্শক, গাজীপুর থেকে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি AK-M শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে বর্তমানের যে কারফিউ চলমান, ঢাকা সহ 4টি জেলায় কারফিউ দিয়েছে সরকার, সেটি কিন্তু এখন দিনের বেলায় নেই বললেই চলে। আজ গাজীপুরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা আছে। এই কারফিউ শিথিলের সময় যে অফিস টাইম, সেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আগের যে টাইম ছিল সেই টাইম অনুযায়ী কিন্তু আজ অফিস চলছে। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যানবাহনের দীর্ঘ সারি, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও যাত্রী দুটোই কিন্তু একদম পুরো স্বাভাবিক চিত্র এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে বিরাজমান রয়েছে। আমি অন্যান্য দিন দেখেছি যানবাহন কিছুটা কম থাকলেও আজ কিন্তু যানবাহন ও যাত্রীদের চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। আজ কিন্তু যথারীতি যে সরকারি নিয়মে অফিস সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেটি চলছে। এখন গাজীপুরে কিন্তু কারফিউ দিনের বেলা বলবৎ নেই বললেই চলে, শুধু রাতের বেলা কারফিউ বলবৎ থাকবে বলে আমি জানতে পেরেছি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে কারফিউ, সেই কারফিউয়ের মধ্যে কিন্তু তাদের টহল কিন্তু বিরাজমান রয়েছে। কারফিউ শিথিল থাকলে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আগের যে টহল ছিল সেই আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তাদের টহল কিন্তু তারা বিদ্যমান রেখেছে। আপনি জানেন যে গাজীপুরে একটি শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই র্যাব, বিজিবির টহল সেটি কিন্তু আগের মতোই জোরদার করা হয়েছে। আমি উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার চন্দ্রা, সেখানে দেখেছি উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় আসে অনেকটা বেশি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি আন্তঃজেলার পাশাপাশি দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে এখান থেকে ছেড়ে গেছে। সবশেষ বলা চলে এই যে বর্তমান কারফিউ পরিস্থিতি, সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ পুরো স্বাভাবিক বললেই চলে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ পুরো স্বাভাবিক চিত্র আমি সকাল থেকে দেখেছি বলে আমার কাছে মনে হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ।
দর্শক, এবার রংপুর থেকে কারফিউ শিথিলের পরিস্থিতি জানাতে যুক্ত হব প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে সারা দেশেই যে চলমান অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ সেটি চলমান রয়েছে। রংপুরে যে কারফিউ সেটি কিন্তু সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এই কারণে কিন্তু সাধারণ যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকাল থেকেই তাদের কর্মে ফিরেছে এবং বিশেষ করে যারা দিনমজুর, অটো চালক, ভ্যান চালক এবং রিক্সা চালক তারাও কিন্তু সকাল থেকে তাদের যে প্রয়োজনের তাগিদে কিন্তু তারা বের হয়েছে এবং তাদেরকে আমরা দেখেছি যে তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাসও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে তারা কিন্তু নিষেধাজ্ঞার সময়টা একেবারে বের হতে পারেনি। এ কারণে কিন্তু তাদের মধ্যে পরিবার পরিজন নিয়ে যে সংখ্যাটা সেটি কিন্তু কাটিয়ে উঠেছে এবং ভয় ভীতি সেটি কিন্তু একেবারে কাটিয়ে উঠে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু কর্মে ফিরেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এবং সারা দেশে যেহেতু আজকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে, সে কারণে সকাল থেকে আমরা দেখেছি যে যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তারা কিন্তু সেই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কিন্তু আমরা যোগদান করতে দেখেছি এবং তারা কিন্তু তাদের মধ্যে যে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু ফিরে এসেছে এবং ভয় ভীতি অনেকটাই কেটে উঠে কিন্তু আসলে তারা তাদের কর্মে ফিরেছে। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে ইন্টারনেট নিয়ে যে আসলে সারা দেশে যে সমস্যাটি সেটিও কিন্তু রংপুরেও অনেক যারা ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট সেবার প্রত্যাশীরা তারা কিন্তু অনেকটাই তাদের সেবা নিয়ে ব্যাহত হচ্ছে এবং তারা যেটি বলছেন যে খুব দ্রুতই যেন তাদের যে ইন্টারনেট সমস্যা সেটি যেন সমাধান করা হয় এমনটাই দাবি কিন্তু রংপুর অঞ্চলের মানুষজন জানিয়েছেন। এবং বিশেষ করে এই কারফিউ শিথিলের সময় একেবারে টহল নজরদারি সেটি কিন্তু বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের যে টহল নজরদারি সেটি কিন্তু পুরো জেলা জুড়ে বাড়িয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে কারফিউকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার উপকূলের বাঁধের বাইরে অন্তত 30 গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 50,000 মানুষ। টানা কয়েকদিন ধরে মেঘনার পানি বিপদসীমার ওপরে থাকায় বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। উজান থেকে নেমে আসার ঢলে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিদ। ভোলায় মেঘনার পানি অস্বাভাবিক বেড়ে অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাঁধের বাইরে থাকা নির্মাঞ্চলের অন্তত 30টি গ্রাম। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতভিটা, ফসলি জমি ও গবাদি পশু বিস্তীর্ণ জনপদ। ঘরবাড়ি তুলে যাওয়ায় রান্নার চুলো জ্বলেনি অনেকের ঘরে। টানা কয়েকদিন ধরে পানিবন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন উপকূল বাঁধের বাইরে বসবাসকারী প্রায় 50,000 মানুষ। আমাকে খুব অসুবিধা, জোয়ারিয়া পানি আসলে একাল গলা গলা পানি বাবা কুদিয়া ফোলান ছয় নানাত তুলে চকিতে বইয়ে থাই। আমরা রান্না করতে পারি না, বাচ্চাদের ঠিক মতো খাওয়াইতে পারি না, নিজেরাও খাইতে পারি না, এরপরে বাচ্চারা ঠিক মতো স্কুলেও যাইতে পারে না। আমাদের বাড়িতে জোয়ারের পানি আসলে আমাদের টিউবওয়েল একদম ডুবে যায়। জোয়ারের পানি ওই টিউবওয়েলের ভিতরেই ঢোকে। আমরা ঘর থেকে বাড়িতে পারি না, বাইরে করে যাইতে আমার খুব কষ্ট, রান্না বাড়ি করতে পারে না। পানি এলে ইয়ার শরীর বয়ে তাই কেউ খোঁজ খবর নেয় না, আর একটু ধরে নেওয়া নেওয়া মানুষও নেই কোনো দিকে। এই অবস্থায় চলতে আছে। আমাদের আসরের এমপি আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ, আমরা তার মাধ্যমে আমাদের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমাদের সাধ্য অনুযায়ী সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। উজানের পানির চাপ আর জোয়ারের মেঘনার পানি বিপদসীমার 102 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের অফিসারেরা পুরো বেড়িবাঁধ মনিটরিং এ রাখছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষতি হওয়ার ইনফরমেশন পাওয়া যায়নি। আর ক্ষতি আশঙ্কা আপাতত করছি না, হলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো। পানিবন্দী পরিবারের তালিকা তৈরি করে ত্রাণ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম কোনো দুর্গত মানুষ যদি থাকে তাহলে পরে তাদের তালিকা তৈরি করার জন্য, এবং আমরা সেটার ত্রাণ সরবরাহ করব। বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলের বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসএম হামিম, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। যে বাংলাদেশকে বিশ্ব সম্মানের চোখে দেখে সেখানে রক্ত ঝরা ও প্রাণহানি কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী। চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান। আজ থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক ব্যবহারে কোনো বিধি নিষেধ নেই জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। স্বাভাবিক হবে ইন্টারনেটের গতি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, পরিবারের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। আজ থেকে স্বাভাবিক সময়ে চলছে সরকারি বেসরকারি অফিস। রাজধানীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল।
এবং আবেদনের প্রেক্ষিতে অবসরে পাঠানো হচ্ছে ছাগলকাণ্ডে বিতর্কিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে প্রজ্ঞাপন জারি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।